ওই ডেমো পরীক্ষাটা দিয়ে 12টার মধ্যে আরেকটা প্রস্তুতি নিতে পারো। এটাই কিটু ভাই, তাহলে এখন কি ভিডিওটি দেখা যাচ্ছে ভালো করে? হ্যাঁ হ্যাঁ ঠিক আছে, নড়াচড়া যেন না করা লাগে ক্যামেরাটা। হ্যাঁ না এখন যে কোন স্পষ্ট দেখা যাচ্ছে, বোর্ডটা স্পষ্ট দেখা যাচ্ছে? এই যে এখন আবার সাদা হয়ে গেল, আগেরটাই ভালো ছিল আর কি। আগে তো ভালো ছিল না সাদা না? হ্যাঁ আচ্ছা ঠিক আছে, তাহলে টিচার স্যার কথা বলা শুরু করো। আচ্ছা আচ্ছা ওকে ভাই। ফুল লাইটের জন্য এন্টার কলাম চেক বসানো অফ করতে হবে এটা। এটা অফ করে দিলে ঠিক আছে। না লাল খালি তো, লাল খালি ওটা কথা দেখা যাচ্ছে না। এখন কি হচ্ছে? এখন আগের মতন, হ্যাঁ আগে যেরকম ছিল সেরকম। কথা বলতে চেষ্টা করতেছি আমি। না এখন চাপসা দেখা যাচ্ছে লাইট। আমাকে এই দুটো বন্ধ হবে, এই দুটো বন্ধ করতে হবে। স্যার স্ক্রিন শেয়ারে ভালো দেখা যাচ্ছে, কেউ যদি মেসেজ না দিতে তাহলে স্ক্রিন শেয়ার দিয়ে ক্লাসটা করা যাচ্ছে স্যার। আমরা প্রথমে আজকে লেকচার শিখে কারক আলোচনা করব। কারক সম্পর্কে বলতে গেলে আমাদের প্রথমে জানতে হবে কারক বাংলা ব্যাকরণের কোন তথ্য আলোচিত হয়। আমি বাংলা ব্যাকরণ বিষয়ের মত অনুসারে বাংলা ব্যাকরণের যে মূল আলোচ্য বিষয় বা প্রধান আলোচ্য বিষয়, এখানে প্রধান আলোচ্য বিষয় হলো চারটি, মূলত ধ্বনি, শব্দ, বাক্য, অর্থ। এই ক্ষেত্রে আমাদের ধ্বনি সম্পর্কিত যে সকল আলোচনা, যেমন ধ্বনি, উচ্চারণ, ধ্বনির বিন্যাস, মেসেজ দেখালে কি করবা না, কিছু আলোচিত হয় ধ্বনি তত্ত্বে। এরপরে শব্দের উৎপত্তি, শব্দের বিন্যাস, নতুন শব্দের প্রয়োগ এবং প্রয়োগ বিধি সবগুলো আলোচিত হয় শব্দ তত্ত্বে। এই শব্দের ক্ষুদ্রতম অংশ হলো রূপ, রূপ গঠন করে শব্দ, তার জন্য শব্দ তত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। আমি আবার বলছি, নবম দশম শ্রেণীর বাংলা ভাষার ব্যাকরণ মুনির চৌধুরীর লেখা বইয়ের প্রথম অধ্যায়ের দ্বিতীয় পরিচ্ছেদে এই বিষয়টা স্পষ্ট করে দেওয়া আছে। বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বের আলোচ্য বিষয়গুলো কি কি। এখানে এই শব্দ তত্ত্বের শব্দের ক্ষুদ্রতম অংশ হলো রূপ, রূপ গঠন করে শব্দ, তার জন্য শব্দ তত্ত্বের অপর নাম রূপতত্ত্ব। এখন আমি যেটা বলতে চাচ্ছি সেটা হলো যে কারক শব্দটা আলোচিত হয় বাংলা ব্যাকরণের শব্দ তত্ত্বে। এই কারক শব্দটি মূলত একটি সংস্কৃত শব্দ। এই কারক শব্দটাকে আক্ষরিকভাবে ভাঙলে আমরা দুইটা অর্থ পাই, একটা কি, একটা ন অথবা অ। সংস্কৃত ব্যাকরণে এই নকের কোনো অর্থ নেই, তার জন্য বাংলা ব্যাকরণের ক্ষেত্রে এই নকটাকে পরবর্তীতে রূপান্তরিত করে অ শব্দটা করা হয়েছে। কি যুগ ন বা অ সমান কারক। এটুকু কথা। তো কারকের কাজ কি? কারকের কাজ হলো মূলত যে বাক্যটিকে নামপদের সাথে ক্রিয়াপদের যে সম্পর্ক স্থাপন করে দেয়। যেমন আমি যদি বলি যে বাঘে মহিষে এক ঘাটে জল খায়, উদাহরণ যদি আমি একটু ক্লাসিফিকেশন আসলে উদাহরণটা দিব, বাঘে মহিষে আসবে না, একটা ক্লিক করে করবা আর একবার অনেকটি থাকে তাহলে ওখানে সিলেক্ট বাংলা ব্যাকরণে কারকের কিছু গুরুত্ব রয়েছে। তার লেখা ঘোলা কারক তো মূলত প্রকার ক্লাসিফিকেশনটা দেখব যে করছে কারক। এই ক্ষেত্রে এখানে যেটা ভুল হয় সেটা কর্তা কারক হয় না, এটা ভুল। এখন আমরা প্রথমে যেটা বলছি কর্তৃকারক কি, কর্তা কর্তৃক এই কর্তা যেখানে দেখা যাচ্ছে না স্থানে যে কাজটা করে কর্তা কর্তৃক করা হয় এমন কোন কাজ, সেটা হলো মূলত কর্তৃকারক। যেমন আমি ফুটবল খেলি, যেমন আমি এক্ষেত্রে আন্ডারলাইন দেওয়া থাকবে এখানে আমিটা হলো কর্তৃকারক। আমিটা হলো কর্তৃকারক। আমি আবার বলছি, যেমন আমি ফুটবল খেলি, এক্ষেত্রে আমি যখন একটু উদাহরণ দিলাম, এক্ষেত্রে আপনাদের পরীক্ষায় যে শব্দটা আন্ডারলাইন দিলে সেই শব্দটা মূলত আপনাকে কামটা বের করতে হবে। তাহলে আপনাদের কর্তৃকারক নির্ণয় করার জন্য যে শব্দটা যেটা কর্তাকে প্রাধান্য করবে, সেখানে আমি হতে পারে, তুমি হতে পারে, সাবিনা হতে পারে,
পারে, যে কোনো নাম হতে পারে, কোনো কাজ করে দেয় সেটা ব্যক্তির যেমন আমি ফুটবল খেলি, এখানে কেটে গেলে আমি ফুটবল খেলি, অথবা যে রবিবার ফুল তুলে, কেউ তুলে রবিবার তুলে, এই কর্তাকে যখন স্যার সবার মাইক অফ করে দেন, শোনা যাচ্ছে না, স্যারের কথা শোনা যাচ্ছে না। সেটাই মূলত কর্তৃকারক। আমি আবার বলছি, প্রথমটার ক্লাসিফিকেশন কারকের ছয় প্রকারের প্রথমটাই হলো কর্তৃকারক। কর্তৃকারকের চেনার উপায় হলো, কর্তৃকারকের সংজ্ঞা মূলত যে কর্তা যেখানে নিজে থেকে কাজটা নিজে দাঁড়ায় থেকে করবে অথবা উজ্জ্বলভাবে কাজটা সম্পাদন করবে, সেটাই হলো কর্তৃকারক। এই কর্তৃকারকের ক্লাসিফিকেশনটা যখন আপনি যাবেন, এই কর্তৃকারকের অনেকগুলো কাজ আপনি পাবেন, কিন্তু কর্তৃকারকটা আপনি ধরবেন কিভাবে? সেখানে ব্যক্তিটার প্রাধান্য থাকবে, সরাসরি কর্তাটা নিজে উজ্জ্বল থেকে যে কাজটা সম্পাদন করে দিবে কর্তৃকারক। এক্ষেত্রে কর্তৃকারকের ক্ষেত্রে যেটা সবথেকে গুরুত্বপূর্ণ, এই কর্তৃকারকের কোন কোন বিভক্তি আলোচিত হয় সেটা আপনাদের কাছে করে দেওয়া আছে। প্রথমটাই কর্তৃকারক। এখানে কর্তৃকারকের যদি আমরা ক্লাসিফিকেশনে যাই, তাহলে যেমন এখানে আপনি যদি ক দিয়ে দেখেন, দুই নম্বর হলো প্রযোজক, তিন নম্বর চার নম্বর বেদিহার। প্রশ্ন করলে খুব সম্ভবত প্রশ্ন এটা থেকে প্রশ্ন করতে পারে, প্রায় সময় প্রশ্ন দেখা যায়। তো আমরা এখানে প্রথমে ক্লাসিফিকেশন ভিত্তিক যেটা আমরা আলোচনা করি, প্রথমেই বলেছি এখানে একটা কর্তা অবশ্যই এখানে মুখ্যকর্তার ক্ষেত্রে তোমাদের যে তথ্যটা শুধুমাত্র লেকচার শিটের 3 পয়েন্ট থেকে আমরা শুধুমাত্র মুখ্যকর্তার যে তথ্যটা জানবো, মুখ্যকর্তা হলো যে নিজে করবে, কাজটা নিজে করে, যেমন যেখানে আমি লিখছিলাম আমি ফুটবল কথা বুঝতেছি না, নিজে করবে কাজটা, যে নিজে নিজে ভাই সবাই মিউট করেন, নয়েজ হইতেছে। যেটা আমাদের পরীক্ষার জন্য হ্যাঁ কি বুঝাচ্ছেন? বুঝা যাচ্ছে না কিছু, শুধু সাউন্ড শোনা যাচ্ছে। ভাই একটু আস্তে পড়ান, একটু স্লো পড়ান, একটু স্লো পড়ান, জোরে 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 আমরা বুঝতে পারছি না, কিচ্ছু বোঝা যাচ্ছে না ভাইয়া। যে সম্পাদন করবে, নিজের কাজটা নিজে সম্পাদন করতে পারবে, সেটা হলো মুখ্যকর্তা। এরপর হলো প্রযোজক। প্রযোজক নিজে করবে না, আপনি কথা শুনতেছেন না, আমরা বলতেছি বুঝতেছেন না ভাইয়া, আস্তে পড়ান ভাইয়া, একটু আস্তে বলতে। ভাইয়া ক্লাসটা তো কিচ্ছু বুঝতে পারতেছি না, আবার লেখা ওগুলো খোলা। প্রযোজকটা হলো যে নিজের কাজটা নিজে করে না, অথবা ছাত্রদেরকে যদি এরকম উদাহরণ নিজে না করে কিন্তু অন্য কাউকে যদি কোনো কাজ করায়, সেটা হলো প্রযোজক। সেটা যদি আরো আমি উদাহরণ ব্যাখ্যা করতে পারি তাহলে সহজ হয়ে যায়। বাংলায় যারা বাংলাদেশে বা কলকাতায় বা যে হিন্দিতে যে ফিল্মগুলো করা হয়, নায়করা অভিনয় করে, কিন্তু নায়কদের যে অভিনয় করা এখানে প্রযোজক থাকে, তাদের মধ্যে নায়ক অভিনয় করে, তার জন্য অন্য কাউকে করায়। আমি আবার বলছি, ক্ষেত্রে কর্তা নিজে, প্রযোজকের ক্ষেত্রে নিজে করে না, অন্যকে দিয়ে করায়,
প্রযোজক যে প্রযোজক যাকে দিয়ে কাজটা কোনো কাজে নিয়োজিত করো এখানে শিক্ষক হলো প্রযোজক আর ছাত্ররা হলো প্রযোজক। এরপর ব্যতিহার কর্তা ভিন্ন আবার হচ্ছে ব্যতিহার কর্তা দুইটি ভিন্ন ভিন্ন কর্তা যদি একই জাতীয় কাজ করে। একই জাতীয় কাজ করে। আমি আবার বলছি ব্যতিহার কর্তা দুইটি ভিন্ন ভিন্ন কর্তা যদি একই জাতীয় কাজ করে, যেমন বাঘে মহিষের ঘাটে জল খায়। এখানে বাঘে মহিষের, তাহলে দুইটি ভিন্ন ভিন্ন কর্তা। বাঘে মহিষে, দেখে এখানে বাঘ এখানে মহিষ, কিন্তু বাঘ আর মহিষ একসাথে থাকার কথা না, কিন্তু এক ঘাটে কি খাচ্ছে? জল খাচ্ছে। দুইটা কর্তা ভিন্ন, কাজটা হলো অভিন্ন। আমি আবার বলছি কর্তৃকারকের ক্ষেত্রে যেখানে কর্তা নিজের কাজটা নিজে দাঁড়িয়ে থেকে করে অথবা সেটা হলো কর্তৃকারক। কর্তৃকারক মূলত চার প্রকার। প্রথমে মুখ্য কর্তা, দ্বিতীয় প্রযোজক কর্তা, তৃতীয় প্রযোজক কর্তা, চতুর্থ ব্যতিহার কর্তা। মুখ্য কর্তা কি? যে কর্তা নিজের কাজ নিজে করে, সেটা হলো মুখ্য কর্তা। প্রযোজক নিজে করে না, অন্যকে দিয়ে করায়। প্রযোজক যাকে দিয়ে কর্তা যদি একই জাতীয় বা সমজাতীয় কাজ সম্পন্ন করে তাকে আমরা ব্যতিহার কর্তা বলবো। যেমন বাঘে মহিষে এক ঘাটে জল খায়। একই কাজ কিন্তু কর্তা ভিন্ন। সাজ্জাদুল ইসলাম নামে কে এটা আছেন ভাই? মুখ্য কর্মকারক। এখানে বাজাইতেছে কি করেন ভাই? দুই নম্বরটা হলো কর্মকারক। যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন করে, যাকে আশ্রয় করে সম্পাদিত হয় বা সম্পাদন করে তাকে কর্মকারক বলা হয়। আশ্রয় করে ক্রিয়া সম্পাদন বা সম্পাদিত হয়। সম্পাদিত শব্দটাও আপনি ব্যবহার করতে পারেন। সম্পাদিত হয়, তাই হলো মূলত কর্মকারক। কর্মকারক মূলত দুই প্রকার। এক, মুখ্য কর্ম, দুই গৌণ কর্ম। তাহলে কর্মকারক আমি আবার আলোচনা করছি। কর্মকারক যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন বা সম্পাদিত হয় তাই হলো মূলত কর্মকারক। প্রথমত ছিল কর্তৃকারক, দ্বিতীয়টা কর্মকারক। কর্মকারক প্রধানত দুই প্রকার, একটা মুখ্য কর্ম, একটা গৌণ কর্ম। যেমন এটার উদাহরণ দিতে গেলে আমরা যদি বলি বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। তাহলে আমি যদি বলি আপনাদের লেকচার শিটে যে উদাহরণটা আমি শিখিয়ে দিয়েছি, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। এখানে এ আমাকে কাকে আপনি প্রশ্ন করতে পারেন, কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। কি দিয়েছেন? কলম কিনে দিয়েছেন। কি দিয়েছেন? কাকে যদি বলেন তাহলে আপনি পাচ্ছেন আমাকে, এবং কি দিয়েছেন বলেন যে কলম দিয়েছেন। তাহলে যে কারকে বা যে কর্মকারকের ক্ষেত্রে
যেখানে ব্যক্তি এবং বস্তু, আবার বলছি ব্যক্তি এবং বস্তু দিয়ে বোঝানো যায়, তাই হলো মূলত এখানে মুখ্যকর্তা এবং গৌণকর্মের ক্ষেত্রে আপনি আলাদা করবেন। ব্যক্তিবাচক হলে, যদি ব্যক্তিবাচক যেটা হবে সেটি হবে গৌণকর্ম। আমি লিখে দেখাচ্ছি, ব্যক্তিবাচক থাকলে সেটি গৌণকর্ম, এবং যেখানে বস্তুবাচক কোনো কিছুকে বোঝায় সেটি হলো মূলত মুখ্যকর্ম। আমি আবার বলছি, বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছেন। কে দিয়েছেন? বাবা দিয়েছেন। কাকে দিয়েছেন? আমাকে দিয়েছেন। কি দিয়েছেন? কলম দিয়েছেন। তাহলে আমাকে দিয়েছেন, কি দিয়েছেন? স্যার কিনে দিয়েছেন। এখানে আমাকে গৌণকর্ম, এখানে গৌণকর্ম। স্যার লেখাও কিচ্ছু বুঝে না। গৌণকর্ম। আর বস্তুবাচক যদি বোঝায় তাহলে মুখ্যকর্ম। আমি আবার বলছি, প্রথমটা ছিল ভাই কর্মকারক, স্ক্রিন ভিডিওতে দেখো ভাই। Swipe left. কর্মকারক, যাকে আশ্রয় করে ক্রিয়া সম্পাদন বা সম্পাদিত হয় তাই হলো কর্মকারক। কর্মকারক প্রধানত দুই প্রকার, একটা মুখ্যকর্ম আর একটা গৌণকর্ম। মুখ্যকর্ম কোন কর্ম? যে কর্মটা হলো যে বস্তুবাচক বোঝাবে, যে উদাহরণের ক্ষেত্রে আপনি বস্তুবাচকটা পাবেন সেটা হলো মুখ্যকর্ম, এবং যে উদাহরণে ব্যক্তিবাচক বোঝাবেন ব্যক্তিবাচক হলো গৌণকর্ম। এই ক্ষেত্রে মনে রাখবেন আপনি, যেমন বাবা আমাকে একটি কলম কিনে দিয়েছে, আমাকে এখানে গৌণকর্ম, কলম, কলম হলো আস্তে আস্তে বলতে বলো, আস্তে আস্তে বলবো। না না, এই স্লো বলতে স্লোলি একটু বললে তিন নাম্বারটা হলো করণকারক। ভাইয়া একটু আস্তে বুঝান, দেখাও যেতেছে না, বুঝাও যেতেছে না। লেখা বুঝা যাচ্ছে না? করণকারক কালো করে লিখতে প্রথম দুইটা টপিকস ভালোভাবে বুঝলামই না। কে এটা ভাই, কে? এর থেকে ভালো লাইভ ক্লাস হতো। করণ মূলত কারণ বোঝায়। এর থেকে তো ফেসবুকে ক্লাস করাটাই ভালো ছিল। করণ মূলত কারণ বোঝায়। এই ক্ষেত্রে করণ হলো যে সহজভাবে যদি বলি, করণ শব্দটা মূলত যন্ত্র, সহায়ক, মাধ্যম, উপায়। করণ কারকে যে চারটা জিনিসের প্রাধান্য থাকে বা চারটা তথ্য থাকে। করণ হলো কারণটাকে বিশেষায়িত করে। এখানে যন্ত্র, সহায়ক, মাধ্যম, উপায়, মানে ক্রিয়া যে মাধ্যমে তার কাজটা সম্পাদন করতে পারে। ক্রিয়া যে মাধ্যমে বা যন্ত্র দিয়ে বা সহায়ক কিছু দিয়ে বা মাধ্যম দিয়ে বা উপায় দিয়ে, যে চারটা উপায় কোন একটি উপায় দিয়ে যদি তার কার্যটা সম্পাদন করতে পারে সেটি হলো মূলত করণ কারক। এই করণটাই, তার জন্য আমি প্রথম থেকেই বলেছি কারণ, করণটাই কারণ বোঝায়। তার জন্য যন্ত্র, সহায়ক, মাধ্যম, উপায়। যেমন আপনারা উদাহরণের মাধ্যমে যদি বুঝতে চেষ্টা করেন, যেমন আমি কলম দিয়ে লিখি, কলম দিয়ে লিখি। এখানে যদি আমি কলম দিয়ে লিখি, আমি কি দিয়ে লিখি? কলম দিয়ে লিখি। এখানে এই কলমটাই হলো করণ কারক। আমি আবার বলছি, করণ হলো কারণ, করণ শব্দের অর্থ যন্ত্র, সহায়ক, মাধ্যম, উপায়। যেমন আমি কলম দিয়ে লিখি, আমি কি দিয়ে লিখি? তাহলে আমি কলম দিয়ে লিখি। অথবা আমি হাত দিয়ে ফুল তুলি। একটা গেম কেন আসতেছে স্ক্রিনে বুঝলাম। আমি হাত দিয়ে তুলি, দিয়ে তুলি, হাত দিয়ে তুলি। ভালো ফেসবুক মোট বৈদ্য লঙ্গি আনবি এনে বাড়িতে ওই মানে নামার সময় ভিভো মিয়া অফ করো ভিডিও। সম্প্রদান, ঠিক আছে। 4 নম্বরের কারকের মধ্যে 4 নম্বরটা হলো সম্প্রদান কারক। সম্প্রদান কারক যদি আপনি চিনতে চান, তাহলে এখানে একটা শব্দ দেয়া আছে, সেটা হলো সরাসরি দান বুঝাবে। এবং দানটা কেমন হবে? শর্ত ত্যাগ করে যদি দান হয়,
আরে ভাই ভিডিও অফ করে দিলেই তো হয়। আমি আবার বলছি সম্পাদন কারক মূলত দাম বোঝায়, সরাসরি স্বার্থ ত্যাগ করে দাম বোঝায়। যদি স্বার্থ ত্যাগ করে কর্তা কোনো কিছু দিয়ে দেয় তাহলে সেটি হলো সম্পাদন কারক। সম্পাদন কারকের ক্ষেত্রে যদি কোনো কিছু, যেমন আপনি যদি বলেন যে ভিখারিকে ভিক্ষা দাও, ভিখারিকে ভিক্ষা দাও, ক্লাস করতেছি যা। ভিখারিকে ভিক্ষা দাও, কাকে দাও? ভিখারিকে দাও। তাহলে ভিখারিকে ভিক্ষা দাও, কেউ ভিক্ষা দিয়ে ফেরত নেয় না, ভিক্ষা দিয়ে যদি ফেরত না নেয় তাহলে এটা হলো সম্পাদন কারক। আমি আবার বলছি ভিখারিকে ভিক্ষা দাও, যদি ভিখারিকে ভিক্ষা দেওয়ার পর যেটা ফিরিয়ে না আনে তাহলে সেটা দান, দান মানে সম্পাদন, দান মানে সম্পাদন। মানে বুঝতে না পারা আমি ভেরি স্যাড। আমি আবার বলছি সম্পাদন কারক হলো মূলত দান বোঝায়, কোনো কিছু দান করলে সেটি সম্পাদন বোঝায়। সম্পাদনের ক্ষেত্রে আপনি মনে রাখবেন, যেমন ভিখারিকে ভিক্ষা দাও, যে অন্ধহীনকে আলো দাও বা অন্ধহীনকে অন্ন দাও, এক্ষেত্রে ভিখারিকে ভিক্ষা দাও, ভিক্ষা দিয়ে কোনো কিছু ফেরত না আনে তাহলে সেই সম্পাদন। আর যদি দিয়ে যদি কোনো কিছু নিয়ে নেন, যেমন দুপাকে কাপড় দাও, দুপাকে কাপড় দেওয়ার পরে যদি নিয়ে নেন তাহলে সেটি হলো কর্মকাণ্ড, তখন আর সম্পাদন হবে না। ওটা হচ্ছে সেকেন্ড, এখন ইসে গিয়া 906 ভাই আপনার মাইক অফ করেন। সম্পাদনের ক্ষেত্রে দানটাই মূলত আলোচিত বিষয়। যে সম্পাদনকে দান করানো, সত্য ত্যাগ করে দান দেয়া, যে যেমন আপনি যদি সত্য ত্যাগ করে দান না করেন, যেমন আপনি দিয়েছেন কাউকে, কোন একটা কলম ধার দিয়েছেন, পরে নিয়ে নিয়েছেন, তাহলে সেটি হবে কর্মকারক। সরাসরি দান বুঝালে সম্পাদন, দিয়ে নিয়ে সাজ্জাদুল ইসলাম। দুপাকে কাপড় দাও, যে কাপড় যদি দুপাকে কাপড় দাও, যদি দুপাকে কাপড় দিচ্ছেন তাহলে সেটি হবে কর্মকারক, সেক্ষেত্রে আর সম্পাদন কারক হবে না, এরপর হবে অপদান কারক। এই সীমাবদ্ধতার মধ্যে থাকতে হয়, সেনাবাহিনী সীমাবদ্ধতার মধ্যে থাকতে হবে সারা জীবন। অপদান কারক স্যার সব স্টুডেন্টের মাইক মিউট করে ফেলুন। এখানে স্যার মাইকটা মিউট করালে ভালো হয়। কোনো কিছু থেকে উৎপন্ন জাত আরম্ভ ভিভো 906 এর মাইকটা মিউট করে দেন ভাই। সমাজে কোনো উৎপন্ন জাত দৈবত বল তাদেরকে বুঝায়। যেমন যত আরম্ভ বা বয় পায় সেটি হলো মূলত অবদান কারক। যেমন বৃষ্টির উদাহরণ, মেঘ থেকে বৃষ্টি পড়ে, কোথায় থেকে পড়ে? মেঘ থেকে পড়ে। যে শক্তি থেকে মুক্ত মেলে, জমিতে ফসল পায়, কোথায় থেকে পায়? জমি থেকে পায়। কি পায়? ফসল পায়। পাপে বিরত হও, এখানে বিরত অর্থ বোঝায়। এরপরে রক্ষিত, বিপদ থেকে বাঁচাও, কোথায় থেকে বাঁচাবো? বিপদ থেকে বাঁচাও। যেমন বাঘকে ভয় পায় না কে? এখানে কাকে? বাঘকে। অথবা যেখানে বাঘের ভয় সেখানেই সন্ধ্যা হয়, যদি আন্ডারলাইনটা আপনার ভয়ের নিচে থাকে তাহলে সেক্ষেত্রে ভীতি বুঝায়, ভীতি বুঝালে অবদান কারক হয়। এরপর আমরা যে আলোচনা, সব থেকে বেশি আলোচনা সেটা হলো যে আমরা অধিকরণ কারকটাই বেশি আলোচনা করব, কারণ অধিকরণ কারকের ক্লাসিফিকেশন আছে। ভাই স্যার আপনাদের ভাই ওই যে টিচাররে একটু আস্তে পড়াইতে বলেন, হ্যাঁ, মানে আমাদের গাড়ি ছাড়বে না, সময় আছে। হ্যাঁ, টিচাররে বলেন যে একটু আস্তে আস্তে পড়ানোর জন্য। হ্যাঁ, আচ্ছা, মানে কি উনি মানে ওনার রেঞ্জটা যেন তো জোরে না টানে। হ্যাঁ, স্যার ভিভো আর আইফোন কে বের করে দেন। আর ইনি তিনটা জিনিস নির্দেশ করে, অধিকরণ কারকটা তিনটা জিনিস নির্দেশ করে, একটা হলো স্থান, একটা হলো কাল, আর একটা হলো সময়। এই তিনটা জিনিস যেখানে প্রাধান্য হবে সেটি অধিকরণ কারক। অধিকরণ কারক মূলত তিন প্রকার। প্রথমটা কালাধিকরণ, দ্বিতীয় আধারাধিকরণ, তৃতীয় ভাবাধিকরণ।
এখানে কালাধিকরণ, বাবাধিকরণ এবং আদারাধিকরণ। আমি আবার বলছি অধিকরণ কারক হলো যেখানে যে কর্তার কাজের ক্ষেত্রে যেখানে স্থান, কাল, সময় এই তিনটা জিনিসের কোনো না কোনো একটাকে প্রাধান্য পাবে, সেটি হলো মূলত অধিকরণ কারক। অধিকরণ কারক মূলত তিন প্রকার। একটা হলো কালাধিকরণ, কালাধিকরণ, আদারাধিকরণ এবং বাবাধিকরণের ক্ষেত্রে তোমাদের লেকচার শিটে যেটুকু দিয়েছে সেই ক্ষেত্রে প্রথমটা হলো কালাধিকরণ। তিনটা টপিক আছে যেটা আপনাদের এখানে লেকচার শিটে দিচ্ছি, পূর্বই থেকে হয়তো শিখতে হবে। ক্রিয়া সম্পাদনের যদি কাল কোনো বোঝায়, ক্রিয়া সম্পাদনের যেখানে কাল থাকে প্রাধান্য পায়, ক্রিয়া সম্পাদনের ক্ষেত্রে যেখানে প্রাধান্য পায় সেটি হলো কালাধিকরণ। এবং যেখানে সংগঠিত হয় সেটাই হলো আদারাধিকরণ। আর যেখানে ক্রিয়া বিশেষ্য বা অন্য কোনো রূপে যে বিশেষায়িত করে আলোচিত হয় সেটি হলো মূলত বাবাধিকরণ। এখানে আদারাধিকরণ আবার তিন প্রকার। আদারাধিকরণ মূলত তিন প্রকার। আদারাধিকরণ মূলত তিন প্রকার। যে আদারাধিকরণ মনে রাখার ক্ষেত্রে আপনার যদি মনে রাখবেন সেটা হলো একটা ঐপদেশিক, বড় কোন স্থানের যদি কোনো একটা অংশে যদি কোনো কিছু থাকে যে সেটা হলো যে ঐপদেশিক অধিকরণ। এরপরে অভিব্যাপক, অভিব্যাপক হলো ছোট স্থানের সমস্ত অংশ জুড়ে থাকে। যেমন বড় কোনো কিছুর ক্ষেত্রে যদি হয়, যেমন পুকুরে মাছ আছে, পুকুরটা বড়, মাছ কোনো এক জায়গায় আছে, সেটা হলো অভিব্যাপক অধিকরণ। হলো ছোট স্থান সমস্ত অংশ জুড়ে আছে, যেমন আঙ্গুরে রস আছে, লেবুতে রস আছে, তিলে তৈল হয়, এইসব। এরপরে বাবাধিকরণের ক্ষেত্রে যে তিন প্রকারটা পাওয়া যায় বৈষয়িক অধিকরণ। বৈষয়িক অধিকরণ হলো মূলত যে কোনো বিষয়ের উপরে দক্ষতা বোঝালে, যে বিষয়ের উপরে দক্ষতা বোঝায় সেটাই হলো মূলত বৈষয়িক অধিকরণ। বৈষয়িক অধিকরণের ক্ষেত্রে বিষয়ের দক্ষতা বোঝায়, যেমন করিম অঙ্কে ভালো, রহিম বাংলায় ভালো, যে এরকম যদি উদাহরণ দেয় তাহলে মূলত এটি আলোচনা করা হয়। এরপরে টপিকটা হলো বাচ্চা। কারকের কোনো প্রশ্ন থাকলে কেউ করতে পারো, কারক থেকে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। বাচক, বাক্যের বিভিন্ন প্রকাশভঙ্গি, আপনি যে মাধ্যমে মানুষকে কথাটা বোঝাবেন সেটা হলো মূলত বাচক। বাচক প্রধানত তিন প্রকার। একটা হলো কর্তৃবাচক, আর হলো যে কর্মবাচক, আর হলো যে ভাববাচক। এই বাচক আমি আবার বলছি, বিভিন্ন ধরনের প্রকাশভঙ্গিটাই মূলত বাচক। বাচক প্রধানত তিন প্রকার, যে আমরা বাচক বলতে মূলত তিন প্রকার বুঝি, তিন প্রকার। যে এক্ষেত্রে প্রথমটা কর্তৃবাচক, এরপরে কর্ম, এরপরে ভাববাচক। এবার কর্তৃবাচক কি? কর্তৃবাচক হলো যে বাক্যে কর্তা লোকটাই প্রধানভাবে প্রতিপত্তি হয়। যেমন ছেলেরা ফুটবল খেলে, আমি প্রথমে লিখছিলাম আমি ফুটবল খেলে বা ছেলেরা ফুটবল খেলে। যেমন ছেলেরা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে, এটা হলো কর্তৃবাচক উদাহরণ। এরপর হলো কর্মবাচক, যে বাক্যে কর্মের সাথে ক্রিয়ার সম্বন্ধ সৃষ্টি হবে। যেমন আকাশে মেঘ জমেছে, আকাশে মেঘ জমেছে। ভাববাচক, যে বাক্যে কর্ম থাকে না, যেমন আমার যাওয়া হবে না। আমি হলি ক্রসে অ্যাপ্লাই করতে পারছি না, এটা কি কারক না বাচক? আমি আবার বলছি, বাচক বিভিন্ন মানুষের যে বলার যে ভঙ্গি বা ঢং সেটাই হলো মূলত বাচক। বাচক প্রধানত তিন প্রকার, একটা কর্তৃবাচক, একটা কর্মবাচক, একটা ভাববাচক। কর্তৃবাচক কর্তার কাজটা প্রাধান্য থাকবে, সরাসরি কর্তাই কাজটা করবে। যেমন কারা ফুটবল খেলে, ছেলেরা ফুটবল খেলে। এই ক্ষেত্রে কর্মবাচক, আকাশে মেঘ জমেছে, কি জমেছে? মেঘ জমেছে। এরপরে ভাববাচক, যে ভাববাচকের ক্ষেত্রে ক্রিয়াটা সমাপ্তি বোঝায় না বা ক্রিয়ার বিশেষ অর্থ ব্যক্ত হয় না, যে সেক্ষেত্রে থাকলেও কর্ম থাকবে না, সরাসরি কর্মটা উদ্ধ থাকবে না। যেমন আমার যাওয়া হবে না, কোথায় যাওয়া হবে?
কি যাওয়া হবে, কে যাওয়া হবে, এরকম সরাসরি কোনো ইঙ্গিত না থাকলে সেটাই মূলত ভাববাচ্য। আমি আবার বলছি, কর্তৃবাচ্য। কর্তৃবাচ্য হলো কর্তার অর্থটাই প্রধানভাবে প্রতিমান হবে কর্ম, যে বাক্যে কর্মের সাথে যে ক্রিয়ার সম্বন্ধ প্রধানভাবে প্রকাশিত হবে। এরপর হলো ভাববাচ্য। যেমন ভাববাচ্যের ক্ষেত্রে যে বাচ্চে কর্ম থাকবে না, এই ভাববাচ্যে কখনো কর্ম থাকবে না, কর্ম থাকে না, কর্ম থাকবে না, ভাববাচ্যে কর্ম থাকে না, সেটাই হলো ভাববাচ্য। এরপর হলো যতি বা বিরাম চিহ্ন। যতি বা বিরাম চিহ্ন। বিরাম চিহ্ন বুঝতে হলে আমাদের একটু ভাষা সম্পর্কে আলোচনা করতে হবে, যে সাধু ভাষা এবং চলিত ভাষা। এই সাধু ভাষা বাংলা ব্যাকরণের সাধু ভাষাটা মূলত পূর্ণতা পাইছে যার হাতে, সেটি হলো ঈশ্বরচন্দ্র। এবং চলিত ভাষা পূর্ণতা পাইছে মূলত প্রমোদ চৌধুরীর হাতে। আমি দুটো কথা আলোচনা করছি যতি বা বিরাম চিহ্নের আগে। বিরাম চিহ্নের ক্ষেত্রে যতি বা বিরাম চিহ্ন, যে সাধু ভাষা এবং চলিত ভাষার ক্ষেত্রে সাধু ভাষায় অবদান হলো ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগরের, চলিত ভাষায় সব থেকে বেশি অবদান প্রমোদ চৌধুরী। এই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর সাধু ভাষা যে প্রচলন করতে গিয়ে বা শুদ্ধরূপে সাধু ভাষার পুনঃপ্রবর্তন করতে গিয়ে উনি কতগুলা ইংলিশ থেকে চিহ্ন এনেছিলেন। অনেক ব্যাকরণবিদ মনে করেন এই ক্ষেত্রে চিহ্ন হলো 14টি, অনেকে মনে করেন এই চিহ্ন হলো 11টি। যদি মতান্তর না থাকে আমরা যদি ধরে নিলাম 11টি অথবা 14টি বিরাম চিহ্নের ক্ষেত্রে, বিরাম চিহ্ন যদি 14টা হয়ে থাকে বা ধরুন 11টা হয়ে থাকে, এই বিরাম চিহ্নগুলা গণিতেও ব্যবহার করা হয়, ইংরেজিতেও ব্যবহার করা হয়। ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর মূলত এই যতি বা বিরাম চিহ্নগুলো এনেছিলেন ইংরেজি থেকে, ইংরেজি থেকে বাংলা এনেছিলেন সাধু ভাষায়। তার জন্য সাধু ভাষাকে সুসংগঠিত এবং শুদ্ধ রূপ দেওয়ার জন্য এই বিরাম চিহ্নগুলো ব্যবহার করেছেন। এবং এই বিরাম চিহ্ন অনেক জায়গায় 14টি, অনেক জায়গায় 3টি। আমি একটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, যদি গাণিতিক বিরাম চিহ্ন যেমন আমরা প্রথম বন্ধনী এবং দ্বিতীয় বন্ধনী এবং তৃতীয় বন্ধনী, এই তিনটা বন্ধনী যে চিহ্নগুলো গণিতে ব্যবহার করা হয়, এই তিনটা চিহ্ন বাদ দিলে যে 11টি চিহ্ন থাকে, এই 11টির কথা অনেক ব্যাকরণবিদ বলেছে। আবার ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর নিজেই কিন্তু এই 14টির কথার প্রতি ইঙ্গিত করেছেন, 14টি বিরাম চিহ্নের কথা। আমাদের পরীক্ষায় আসবে কোন বিরাম চিহ্নের জন্য কতটুকু থামতে হয়। তাহলে আমরা একটু আমরা কমার জন্য 1 সেকেন্ড দাঁড়াবো। কমার জন্য 1 সেকেন্ড আমি এটা চার্ট দিয়ে দেখাচ্ছি। আপনারা বাসায় পড়ার সময় এভাবে করতে পারেন, যে যদি চিহ্ন বা কতক্ষণ দাঁড়াতে হবে। প্রথম যদি আপনি বলেন তাহলে কমা যদি এদিকে লেখেন তাহলে এটার জন্য দাঁড়াবেন আপনি 1 সেকেন্ড। যেখানে কমা ব্যবহৃত হবে কমা, সেক্ষেত্রে আপনি 1 সেকেন্ড দাঁড়াবেন। এরপরে আপনি যদি দাড়ি থাকে দাড়ি, তার জন্য আপনি 1 সেকেন্ড দাঁড়াবেন। এরপরে যদি আপনার প্রশ্নবোধক চিহ্ন থাকে, প্রশ্নবোধক তার বইয়ে তো আছে কমা 1 বলতে যে সময় প্রয়োজন কত, বুঝি আবার বলুন, আপনি আবার বলুন। যে কমাতে থামতে হবে সময় প্রয়োজন ততটুকু, আর দাঁড়িতে বসে কতটুকু যাচ্ছেন আপনার যে শাসাঘাত কিংবা স্বরাঘাতটা যেখানে গিয়ে শেষ হচ্ছে। যেমন আমি যদি বলি করিম কমা রহিম, আপনি এখানে বেশিক্ষণ দাঁড়াতে পারবেন না। করিম রহিম এবং দুইজন মিলে একসাথে স্কুলে যায়, আপনি করিম বলে কি অনেকক্ষণ দাঁড়াতে পারবেন? করিম
1 সেকেন্ড, এক নিঃশ্বাসে শ্বাসে কাছে সব যেখানে শেষ সেখানে আপনি দাঁড়াবেন কমা 1 সেকেন্ড, অথবা এক বলতে যে সময় লাগে আপনি এক কতক্ষণে বলবেন, আপনি এক বলতে পারেন আবার এক বলতে পারেন। শুদ্ধ প্রনাউন্সিয়েশনের ক্ষেত্রে উচ্চারণের ক্ষেত্রে কমা 1 সেকেন্ড, দাঁড়ি 1 সেকেন্ড, প্রশ্নবোধক চিহ্ন তাও 1 সেকেন্ড, এরপরে আপনি বিশাদ চিহ্ন বাচক চিহ্ন তার জন্য 1 সেকেন্ড, তারপর আপনি কোলন তাও 1 সেকেন্ড, কোলন ড্যাশ তাও 1 সেকেন্ড, এরপর তাহলে কমার দাড়ির মধ্যে পার্থক্য কি? তাও 1 সেকেন্ড। আমি আবার প্রশ্ন করতে স্যার, প্রশ্ন করতে চাই জ্যোতিষীদের ক্ষেত্রে কোনটা কতক্ষণ ব্যবহার করবেন? প্রথমে কমা, কমাটার জন্য আপনি দাঁড়াবেন 1 সেকেন্ড, দাঁড়ি তাও দাঁড়াবেন 1 সেকেন্ড, প্রশ্নবোধক চিহ্ন যেখানে থাকবে সেখানেও দাঁড়াবেন 1 সেকেন্ড, কোলন ড্যাশ যেখানে থাকবে সেখানেও দাঁড়াবেন 1 সেকেন্ড, এরপর কোলন যেখানে থাকবে তাও দাঁড়াবেন 1 সেকেন্ড, এবং যদি আপনার ড্যাশ থাকে তাও দাঁড়াবেন 1 সেকেন্ড। কতগুলো বিরাম চিহ্নে, যেমন আপনি সেমিকোলন যদি বলি, আপনি যে প্রশ্নটা করেছিলেন, আপনি যদি সেমিকোলন ব্যবহার করেন, সেমিকোলন ব্যবহার করলে এখানে এক বলার দ্বিগুণ সময়, এক বলার দ্বিগুণ সময় আপনাকে যেখানে সেমিকোলন ব্যবহার করবে সেখানে আপনাকে এক বলার দ্বিগুণ সময় ব্যবহার করতে হবে। যেমন যে সেমিকোলন হলো এরকম, এখানে কখনো শূন্য হবে না, এখানে এরকম কখনো সেমিকোলন হয় না, সেমিকোলন হবে এভাবে, একটা ফুটা হবে তারপরে একটা চিহ্ন হবে যে কমা হবে, তাহলে এটা সেমিকোলন। সেমিকোলনের জন্য আপনি দাঁড়াবেন এক বলার দ্বিগুণ সময়। আমি আবার শুরু থেকে বলছি, প্রথমে কমা যদি হয় তাহলে 1 সেকেন্ড দাঁড়াবেন, দাঁড়ি হলে 1 সেকেন্ড দাঁড়াবেন, প্রশ্নবোধক থাকলে 1 সেকেন্ড দাঁড়াবেন, এরপরে কোলন থাকলে 1 সেকেন্ড দাঁড়াবেন, কোলন ড্যাশ থাকলে 1 সেকেন্ড দাঁড়াবেন, ড্যাশ থাকলে 1 সেকেন্ড দাঁড়াবেন। যদি সেমিকোলন থাকে, আমি আবার বলছি এই যে 1 2 3 4 5 6 7 এই 7টির বাইরে যদি আপনি সেমিকোলন ব্যবহার করেন, সেমিকোলন ব্যবহার করলে আপনি এক বলার দ্বিগুণ সময় দাঁড়াবেন। এরপর কমা তো 1 সেকেন্ড না, যে তিনটা চিহ্নের মধ্যে আমার প্রয়োজন নেই, যে তিনটা চিহ্নের জন্য আমার কোনো প্রয়োজন নেই, বাংলা ব্যাকরণের ক্ষেত্রে অনেকগুলো বিরাম চিহ্ন আছে যেগুলোতে আপনাকে দাঁড়াতে হবে না বা থামার কোনো প্রয়োজন নেই। যেমন আপনি যেখানে হাইফেন দিবেন, হাইফেনের জন্য থামার প্রয়োজন নেই। আমি এই লেখাগুলো লাল চিহ্ন দিয়ে দিচ্ছি, থামার প্রয়োজন নেই, থামার প্রয়োজন নেই যদি হাইফেন ব্যবহার করেন। এরপরে যদি আপনি ইলেক্ট চিহ্ন ব্যবহার করেন, ইলেক্ট চিহ্নটা যদি ব্যবহার করেন, ইলেক্ট চিহ্ন ব্যবহার করলে আপনার এই ক্ষেত্রেও থামার প্রয়োজন নেই। আমার প্রয়োজন নেই। এরপরে আপনাকে 3 নাম্বার যেটা ব্র্যাকেট যদি থাকে, তাও আপনার আমার প্রয়োজন নেই। তাহলে আমি বাংলা ব্যাকরণের 3টা চিহ্ন দেখালাম, যে চিহ্নতে আপনি কখনো বিরতি নিতে পারবেন না। যে বাংলা ব্যাকরণের বিরাম চিহ্নটা কেন ব্যবহার করা হয়? বিরাম চিহ্নটা মূলত ব্যবহার করবেন আপনি বাক্যের সুস্পষ্টতার জন্য, উচ্চারণ শুদ্ধ হওয়ার জন্য। এক্ষেত্রে আপনি যদি চিহ্নের ক্ষেত্রে যখন আপনি হাইফেন পাবেন, আমার প্রয়োজন নেই। আপনি ইলেক্ট চিহ্ন যদি ব্যবহার করেন, আমার কোনো প্রয়োজন নেই। যদি ব্র্যাকেট থাকে তাহলে আমার কোনো প্রয়োজন নেই। এর মধ্যে আপনি আরেকটা চিহ্ন আছে উদ্ধরণ চিহ্ন, যে আপনারা ইনভাইটেড কমা যেটা বলে, উদ্ধরণ চিহ্ন যদি থাকে, এখানে এক বলতে দ্বিগুণ সময়, যে সময় এক বলতে যে সময় থাকে, এক বলতে যে লাগে, এটা মূলত যে ব্যবহার করবেন সেই ক্ষেত্রে আপনার উদ্ধরণ চিহ্ন যখন যে কোনো ব্যক্তি হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বা গৌতম বুদ্ধের উক্তি বা ভগবান শ্রীকৃষ্ণের উক্তি, যে কোনো আপনি যখন উদ্ধৃতি যখন আনবেন, যখন উদ্ধরণ চিহ্ন করতে ব্যবহার করার সময় এই উদ্ধরণের জন্য আপনাকে এক বলতে যে সময় লাগে ততক্ষণ আপনাকে কি নিতে হবে? বিরতি নিতে হবে। এবং 3 জায়গায় আপনি মূলত উদ্ধরণ চিহ্ন দিতে পারেন, যেটা বাস্তব তথ্য অথবা পৃথিবীতে সবসময় সংঘটিত হবে এরকম কোন তথ্য, কোন মহান ব্যক্তির কোন উক্তি, এই ক্ষেত্রে আপনি উদ্ধরণ চিহ্ন ব্যবহার করবেন। এটুকু হলো আপনাদের ব্যাকরণিক টপিকগুলো মূলত। এখানে আর আমাদের যে টপিক রয়েছে, এখানে আমরা বাচ্য বললাম, জ্যোতি চিহ্ন বললাম, কারক বললাম, এরপরে ধাতুটা আলোচনা করব।
দেখেন আস্তে আবার আসতেছে আসছে ধাতু বুঝিনি একটা টপিক করবো তারপর আমরা সাহিত্য করবো ধাতু ক্রিয়াপদের মূল অংশ মূলত ধাতু যেমন আমি যদি বলি উদাহরণের মাধ্যমে যদি বলি ক্রিয়াপদের মূল অংশ এখন আপনি ক্রিয়াপদ মানে কি এখানে আপনি যেখানে ক্রিয়াটা থাকবে এক ক্রিয়াপদের মূলত মূল অংশটাই মূলত ধাতু বলবে যেমন আমি যদি বলি করে করে একটা কেমন এখন এখান থেকে আপনি যদি ক্রিয়াপদ থেকে আপনি ক্রিয়াপদটা বের করেন যেমন পদ যু এ এখানে এ করটা হলো মূল ধাতু এটা হলো বিভক্তি আমি আবার বলছি ক্রিয়াপদের মূল অংশকে মূলত ধাতু বলা হয় যে ক্রিয়াপদের মূল অংশ আপনি কেমনে বের করবেন যেমন করে কর যোগ এ সমান করে এখানে কর এটা হলো মূল ধাতু আর এ এটা হলো বিভক্তি আমরা প্রথমেই বলেছিলাম বাংলায় বিভক্তি হলো 7 প্রকার যে প্রথম থেকে সপ্তম পর্যন্ত প্রথম দ্বিতীয় চতুর্থ পঞ্চমী ষষ্ঠ সপ্তমী এখানে যে শব্দ বিভক্তি বাংলা বিভক্তিগুলোকে শব্দ বিভক্তি বলা হয় শব্দ বিভক্তির ক্ষেত্রে আমরা বলেছিলাম এ আছে অত আছে এতে আছে এগুলো এরপরে আমরা ক্রিয়াপদের মূল অংশকে বলছি ধাতু যেমন করে এটি একটি ক্রিয়াপদ এখান থেকে কর যোগ এ সমান করে এটা হলো মূল অংশ বা মূল ধাতু এটা হলো মূল ধাতু এটা হলো বিভক্তি এই ক্ষেত্রে ধাতুর প্রকারভেদের ক্ষেত্রে ধাতু মূলত 3 প্রকার হয় প্রথমত মৌলিক ধাতু মৌলিক ধাতু দুই সাধিত বা সংস্কৃত ধাতু সাধিত ধাতু সংযোগমূলক বা যৌগিক ধাতু যৌগিক ধাতু আমি আবার বলছি ধাতু প্রকারভেদের ক্ষেত্রে ধাতু মূলত 3 প্রকারে আমরা লিখবো 3 প্রকারের ক্ষেত্রে প্রথমটা হলো মৌলিক ধাতু প্রথমটা মৌলিক ধাতু এরপর সাধিত ধাতু এরপর হলো যৌগিক ধাতু মৌলিক ধাতু যে ধাতু আপনি বানাতে পারবেন না বা আর বিশ্লেষণ করতে পারবেন না যেমন চলো পড়ো পড়াশোনাকে আর আপনি ভাঙতে পারবেন না তার যে ধাতুকে বা যে সব ধাতুকে আপনি আর বিশ্লেষিত করতে পারবেন না বা বানাতে পারবেন না সেটি হলো মূলত মৌলিক ধাতু এরপরে সাধিত ধাতু সাধিত ধাতুর ক্ষেত্রে আপনি যেটা মনে রাখবেন যে ধাতুকে বিশ্লেষণ করলে আপনি একটা আ প্রত্যয় পাবেন যে ধাতুকে বিশ্লেষণ করা যায় না সেটা হলো মৌলিক ধাতু হলো যে চল পড়ো বা চল পর পর ইত্যাদি এগুলো সাধিত ধাতু হলো সেই সকল ধাতু মৌলিক ধাতু বা কোনো নাম শব্দের সঙ্গে মৌলিক ধাতু বা কোনো নাম শব্দের সঙ্গে যখন আবাচক কোনো প্রত্যয় যুক্ত হয়ে নতুন শব্দ উচ্চারিত হয় গঠিত হয় তাই হলো সাধিত ধাতু যেমন দেখা তুমি সাধিত ধাতুর যদি উদাহরণ কি যেমন দেখা যেমন এখানে দেখা এটা হলো সাধিত ধাতু আমি আবার বলছি মৌলিক ধাতু আপনি ভাঙতে পারবেন না বা বিশ্লেষিত হবে না আর ভাঙা যায় না সেটা হলো মৌলিক ধাতু এবং সেই সাধিত ধাতু হলো সেই সকল ধাতু যে সকল মৌলিক ধাতু তথা মৌলিক ধাতু বা অন্য কোনো নাম শব্দের পরে প্রত্যয় যোগ হয়ে নতুন শব্দ গঠিত হবে সেটি হলো সাধিত ধাতু যেমন যে এখানে দেখা দিয়েছে এরপর আমরা পড়াও দিতে পারি পড়া যেমন প যোগ আ সমান পড়া এখানে এই মৌলিক ধাতুর সাথে যে আপনি আপত্য যোগ করা হয়েছে এই আপত্য যোগ হওয়ার পর যে ধাতু গঠিত হয়েছে মূলত সেটা হলো সাধিত ধাতু এরপর হলো যৌগিক ধাতুর ক্ষেত্রে আমি সংযোগমূলক ধাতু বা যৌগিক ধাতুটা বলে দিই তারপর আমরা সাধিত ধাতু আলোচনা করব সাধিত ধাতুটা একটু আলোচনা করতে হবে
সাধিত ধাতু মূলত 3 প্রকার। নাম ধাতু, প্রযোজক ধাতু, কর্মবাচ্য ধাতু। সাধিত ধাতু 3 প্রকার, যে নাম ধাতু, প্রথমটা হলো নাম ধাতু, এরপর হলো প্রযোজক, এরপর হলো সাধিত। নাম ধাতু হলো বিশেষ্য, বিশেষণ এবং অনুকরণ প্রয়োগ করে বিশেষ্য, বিশেষ্য, বিশেষণ, অনুকরণ প্রয়োগ করে বিশেষ্য, বিশেষণ এবং অনুকরণ প্রয়োগ করে যে ধাতু যুক্ত হয় বা আ পরে আ যুক্ত হবে, শুধু একটা আ যুক্ত হবে, আ। নাম ধাতু হলো বিশেষ্য, বিশেষণ এবং অনুকরণ প্রয়োগ করে আ ধাতু যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাই হলো নাম ধাতু। এরপর প্রযোজক ধাতু, প্রযোজক ধাতু হলো মৌলিক ধাতুর পরে যে অপরকে নিয়োজিত করার জন্য যেখানে আ প্রত্যয় যুক্ত হয়। আমি আবার বলছিলাম, প্রযোজক নিজে করবে না ভাইয়া, একটু যে প্রযোজক যে নিজে কর্ম না করে অন্য কাউকে দিয়ে করায় তিনি হলেন প্রযোজক। এখানে যে ধাতুর ক্ষেত্রে বা প্রযোজক ধাতুর ক্ষেত্রে মৌলিক ধাতুর পরে প্রেরণা অর্থে, প্রেরণা, মৌলিক ধাতুর পরে প্রেরণা অর্থে, মৌলিক ধাতুর মৌলিক ধাতুর পরে প্রেরণা অর্থে আটা যখন যুক্ত হয়ে কোনো ধাতু গঠিত হয় তাই যে মূলত প্রযোজক ধাতু। এরপরে কর্মবাচ্য ধাতু, তাও মৌলিক ধাতুর সঙ্গে আপত্য যদি কর্মবাচ্য ধাতু গঠিত হয়, যেমন দেখা, এক্ষেত্রে এটা হলো কর্মবাচ্য ধাতু। কর্মবাচ্য এখানে দুইটা ধাতু একসাথে কাজ করবে, এরপর সংযুক্তমূলক ধাতু। বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে, বিশেষ্য, বিশেষণ এবং ধনাত্মক অব্যয়ের পরে দে, পা, খা, ছা ইত্যাদি যুক্ত হয়ে যে সংযোগ সাধিত হয়। আমি আবার বলছি, কর্মবাচ্য ধাতু হলো যে মৌলিক ধাতু বা যে বিশেষ্য, বিশেষণ, ধনাত্মক অব্যয়ের পরে ক, দে, পা, খা, ছা ইত্যাদি শব্দগুলো সংযুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় তাই হলো মূলত যে কর্মবাচ্য ধাতুর ক্ষেত্রে আটাই প্রধানভাবে থাকে, আটাই এখানে এই ক্ষেত্রে আটাই প্রধানভাবে থাকে। আর সংযোগমূলক ধাতুতে এই 4টা জিনিস প্রয়োজিত হয়। এটা হলো মূলত সংযোগমূলক ধাতু। আমি আবার বলছি, বাংলা ভাষায় ধাতুটা হলো ক্রিয়াপদের মূল অংশ হলো ধাতু। ক্রিয়াপদ বিশ্লেষণ করলে দুটি অংশ পাওয়া যায়, একটা হলো ধাতু আর একটা হলো বিভক্তি। যে ক্রিয়াপদের মূল অংশকে ধাতু বলা হয় এবং ক্রিয়াপদকে বিশ্লেষণ করলে দুইটা তথ্য পাওয়া যায়, একটি হলো আপনি ধাতু মূল পাবেন বা ক্রিয়ামূল পাবেন ধাতুর, আর একটা হলো ক্রিয়া বিভক্তি। ধাতু মূলত 3 প্রকার, মৌলিক ধাতু, একটা সাধিত ধাতু, আর একটা হলো সংযোগমূলক বা যৌগিক ধাতু। সংযোগমূলক বা যৌগিক ধাতু, এখানে মৌলিক ধাতু হলো যে সব ধাতুকে বিশ্লেষণ করা যায় না সেটাই হলো মৌলিক ধাতু, যেমন কর, চল, কর ইত্যাদি। এরপর হলো যে আপনি সাধিত ধাতু, যে সকল ধাতু মৌলিক কোনো নাম শব্দের সঙ্গে জড়িত হয় তাই হলো সাধিত ধাতু। সাধিত ধাতু হলো 3 প্রকার, একটা নাম ধাতু, একটা প্রযোজক ধাতু, একটা কর্মবাচ্য ধাতু। নাম ধাতু হলো বিশেষ্য, বিশেষণ, অনুকরণ অব্যয়ের পরে আ যুক্ত হয়। আর প্রযোজক ধাতু হলো মৌলিক শব্দ বা অন্য কোনো শব্দের ক্ষেত্রে প্রেরণা অর্থে যদি আটা যোগ হয় তাই হলো প্রযোজক, যেমন নিজে না করে অন্য কাউকে দিয়ে করার জন্য, যেমন এটাকে নিযন্ত্র ধাতু বলা হয়। এরপরে কর্মবাচ্য ধাতু, কর্মবাচ্য ধাতুর ক্ষেত্রে মৌলিক ধাতুর সঙ্গে আপত্য ধাতু সাধিত হয়, যেমন দেখ যোগ আ সমান দেখা, কর যোগ আ সমান করা, হাই যোগ আ সমান হাই। এরপরে সংযোগমূলক ধাতু হলো কর, দে, পা, খা, ছা ইত্যাদি যদি বিশেষ্য বা বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে, বিশেষ্য, বিশেষণ বা ধনাত্মক অব্যয়ের পরে কর, দে, পা, খা, ছা ইত্যাদি যুক্ত হয়ে যে ধাতু গঠিত হয় সেটি মূলত সংযোগমূলক ধাতু। এইটুকু হলো আমাদের ব্যাকরণ আলোচ্য বিষয়। এরপর আমরা পড়ব কবিতা।
ব্যাকরণ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো, ব্যাকরণ নিয়ে কারো কোনো প্রশ্ন থাকলে করতে পারো। চ্যাট করছে না, চ্যাট করছে না। স্যার কমা যে বললেন 1 সেকেন্ড, ওটা তো আসলে 1 সেকেন্ড না। আচ্ছা আরে ভাইয়া এটা বলে দিছে উনি যে কথা বলার সময় 1 সেকেন্ডের মতোই থামতে হয়, কারণ এক বলটা অনেক টানতে হয়। মানে কি কেমনে জনপ্রিয়তা পাইলে আবার কেমনে ডাউন হয়ে গেল সেকেন্ডের বিরুদ্ধে? এই যে এটা হলো আমার খেল। ওরা কত বড় মা ওই যে কেমন লাগছে তো না ভালো মাইয়া না কথা মনে করতেছি আমরা এ প্লাস আছে হোলি ক্রস দিত না, হোলি ক্রস হোলি ক্রস আমার হয় না একটা বুঝতে পারো ওই যে আমি তো দিয়ে ঠিক না জানতে আমি আরেকটা ক্যাডেট ঠিকছে। আমরা এবার রানার কবিতাটা পড়বো। রানার কবিতা মূলত লিখছে সুকান্ত সুকান্ত ভট্টাচার্য। আমরা সুকান্ত ভট্টাচার্যের একটা গল্প পড়বো, তারপরে আমরা সুকান্ত ভট্টাচার্যটা আলোচনা করব। প্রত্যেকটা কবি বা লেখক ভাইয়া ক্লাসের পর রেকর্ডিং থাকলে দিয়েন, কিছু দেখা যাচ্ছিল না। ক্লাসের পরে রেকর্ডিংটা ওনাদেরকে দিতে বলতেছে। আমি আবার বলছি, রানার কবিতা পড়বো আমরা। রানার কবিতার লেখক হলো সুকান্ত ভট্টাচার্য, যে বাংলা সাহিত্যের তিনি অকাল তপ্ত কবি বা কিশোরতম তোমরা কবি। সবাই শোনো, আমি একটা আছে আটকে হয়ে গেল, কথাটা আসে না। মেসেজ দিবেন। রানার কবিতা আপনারা বই থেকে পড়তে পারবেন। আমি সুকান্ত একটা জিনিস লিখে দিচ্ছি, আপনারা যদি সবাই লিখে দিতেন তাহলে ভালো হতো। সেটা হচ্ছে প্রত্যেকটা কবি বা সাহিত্যিকের ক্ষেত্রে, বাংলা প্রথম পত্রের ক্ষেত্রে আপনাদের যে জিনিসগুলো দরকার আপনারা একটা চার্ট করবেন। সেক্ষেত্রে প্রথমে কবির নাম, এখানে কবির নাম, এরপরে আপনারা কতগুলো লিখবেন, যেমন জন্ম, প্রত্যেকটা কবি সাহিত্যিকের যে জিনিসগুলো লাগবে, 2 নম্বর জন্মস্থান, 3 নম্বর চার নম্বর নাম, 5 নম্বর মাতার নাম। প্রত্যেক ক্ষেত্রে যে জিনিসগুলো দরকার, জন্ম, জন্মস্থান, তার মূল নাম, পিতার নাম, তার মাতার নাম, প্রথম সাহিত্যকর্ম, বিখ্যাত সাহিত্যকর্ম, বিখ্যাত সাহিত্যকর্ম, প্রথম সাহিত্যকর্ম, এরপরে পুরস্কার প্রাপ্ত গ্রন্থ, পুরস্কার প্রাপ্ত গ্রন্থ, 9 নম্বর তার বিখ্যাত পুরস্কার, তার সবই 10 নম্বর পুরস্কার প্রাপ্ত গ্রন্থ, তার বিখ্যাত পুরস্কার, এখন পড়তাম তাড়াতাড়ি তো মজা
11 নম্বর ছদ্মনাম বা উপাধি স্যার এটা কি ছদ্মনাম? ছদ্মনাম বা উপাধি স্যার কোশ্চেন জিজ্ঞেস করতে এটা হ্যাঁ এটা কোশ্চেন বলেন বলেন প্রশ্ন বলেন ছদ্মনামে জিজ্ঞেস করছে। হ্যালো আপনি প্রশ্ন করেন হ্যালো বলতেছে আমি আবার বলছি প্রত্যেকটা আপনি যে নবম দশম শ্রেণীর যে বাংলা প্রথম পত্র যে বইটা আছে সেখানে আপনাদের গদ্য পড়তে হবে 15টা পদ্য পড়তে হবে 15টা গদ্য পদ্য সবগুলোর জন্য আপনারা গদ্য পদ্য যেগুলো আপনারা পড়েছেন যেগুলো পরীক্ষা আপনারা এসএসসি পরীক্ষা দিয়েছেন এই ক্ষেত্রে আপনারা কবি সাহিত্যিক পড়ার ক্ষেত্রে আমি যে ক্যাটালগটা দিয়ে দিলাম এই ক্যাটালগ অনুসারে পড়লেই হয় এবং এর বাইরে কোনো প্রশ্ন হয় না খুব একটা। যেমন আপনি কবি যেখানে যে কোনো নাম কবি রবীন্দ্রনাথ হতে পারে, নজরুল হতে পারে, সুকান্ত হতে পারে, শামসুর রহমান হতে পারে, যে আপনি যে আপনার সেলিম হাসান হতে পারে, আবার আবু মাহমুদ হতে পারে, যে কবি হোক এখানে কবির ক্ষেত্রে আপনাদের যেটা জানতে হবে প্রথমে জন্ম, তারপরে জন্মস্থান, মূল নাম, পিতার নাম, মাতার নাম, সাহিত্যকর্ম, বিখ্যাত সাহিত্যকর্ম, পুরস্কার প্রাপ্ত গ্রন্থ কার, তার বিখ্যাত পুরস্কার, তার বিখ্যাত সাহিত্য পত্রিকা, তার উপাধি বা ছদ্মনাম, উপাধি বা ছদ্মনাম, এরপরে তার মৃত্যু, মৃত্যুস্থান। বিখ্যাত উক্তি, 15 নম্বর সম্পাদিত গ্রন্থ। আছে আমি আবার বলছি আপনাদের নবম দশম শ্রেণীর যে গদ্যের মধ্যে 15 জন, পদ্যের মধ্যে 15 জন, উপন্যাসে একজন, নাটকে একজন, একটু কবি সাহিত্যিক আছেন তাদের আপনি একটু বক্স করবেন। বক্স করে প্রথমে আপনি যে একটা ডেমোগ্রাফ করে বা ক্যাটালগ করে আপনি পুরোটা একটা ফটোকপি করে 30টা ফটোকপি করে ফেলবেন 30 পাতা। তাহলে প্রথমে আপনি কবি নামটা লিখবেন, কবি জন্ম, জন্মস্থান, মূল নাম, পিতার নাম, মাতার নাম, প্রথম সাহিত্যকর্ম, বিখ্যাত সাহিত্যকর্ম, পুরস্কার প্রাপ্ত গ্রন্থ এবং যে বিখ্যাত পুরস্কার, সাহিত্য পত্রিকা যেমন ছদ্মনাম, মৃত্যু, মৃত্যুস্থান, বিখ্যাত উক্তি, সম্পাদিত গ্রন্থ। যেমন আপনি জন্মের কথা যদি বলেন, আপনি জন্ম, আপনি রবীন্দ্রনাথের কথা বলতে পারেন, নজরুলের কথা বলতে পারেন। তাহলে নজরুল যদি বলি 1861, 1941 জন্ম মৃত্যু। আপনি যদি নজরুলের কথা বলেন তাহলে 99, 76 জন্মস্থান রবীন্দ্রনাথ ঠাকুর কলকাতার জোড়াসাঁকো ঠাকুর পরিবার, তার মূল নাম রবীন্দ্রনাথ ঠাকুর, পিতার নাম তাহলে মুন্সিরবীন্দ্রনাথ ঠাকুর, মাতার নাম বনফুল, যেমন বনফুল সে মাত্র 15 বছর বয়সে সে বনফুল কাব্যগ্রন্থ লিখছে। বিখ্যাত সাহিত্যকর্ম আপনি গীতাঞ্জলি বলতে পারেন, হ্যালো বলতে পারেন। হ্যালো 14 নম্বর পয়েন্ট জি বলুন। যে 14 নম্বর পয়েন্টটা কি? 14 নম্বর পয়েন্ট বিখ্যাত উক্তি, বিখ্যাত উক্তি, বিখ্যাত উক্তি লিখতে পেরেছেন। এরপরে সম্পাদিত গ্রন্থ, 15 নম্বর সম্পাদিত গ্রন্থ। আমি নাম্বার সিকোয়েন্স অনুসারে বলছি। 1 হলো জন্ম, 2 জন্মস্থান, 3 হলো মূল নাম, 4 হলো পিতার নাম, 5 হলো মাতার নাম, 6 প্রথম সাহিত্যকর্ম, 7 বিখ্যাত সাহিত্যকর্ম, 8 পুরস্কার প্রাপ্ত গ্রন্থ, 9 তার বিখ্যাত পুরস্কার, 10 তার সাহিত্য পত্রিকা বা সম্পাদিত পত্রিকা, 11 ছদ্মনাম বা উপাধি, এরপরে মৃত্যু, 12 নম্বর হলো মৃত্যু, 13 নম্বর হলো মৃত্যুস্থান, 14 হলো বিখ্যাত উক্তি, 15 হলো সম্পাদিত গ্রন্থ। এই 15টা জিনিস আপনি যে কোনো কবি সাহিত্যিকের ক্ষেত্রে 15টা জিনিস আপনি জানতে পারেন, এক কথায় শিখে রাখতে পারেন, তাহলে আপনি যে কোনো আপনি যে ভর্তি পরীক্ষা দিবেন সেই পরীক্ষার ক্ষেত্রেও, যে আপনি ইউনিভার্সিটি পরীক্ষা দেন সেই ক্ষেত্রেও, আপনি যেখানে এই ক্যাটাগরির বাইরে কোনো প্রশ্ন আসলে হয় না। এটাই হলো মূল ক্যাটালগ। আপনি যদি সুকান্ত ভট্টাচার্যের কথা বলেন, আমি আপনাদের আজকে যেমন আমরা সুকান্ত ভট্টাচার্যের বাংলা ডিটেইলস আলোচনা করব, কারণ সুকান্ত এবং শামসুর রহমান থেকে প্রশ্ন আসতে পারে। আমি আবার এবং আমাদের নাগরিক কবি শামসুর রহমান থেকে পড়তে পারে। আমরা যদি সুকান্ত ভট্টাচার্যের কথা বলি, তার সাহিত্যকর্ম সম্পর্কে আমরা একটু পড়ব। সুকান্ত ভট্টাচার্য
শোনা যাচ্ছে? 300 টাকা লয়ে তুই সারা বছর গেছ পড়তি বুঝনি? তুই প্রাইভেটে গেছ দুনিয়া মানে যাইছে যদি পরীক্ষা তুমি অথিয়া লাগবে তোমার এ ভাই আপু মাইকটা অফ করেন আপু, ডিস্টার্ব হইতেছে। এসা মাইক্রোফোন সবাই অফ রাখো, সব স্টুডেন্ট মাইক্রোফোন অফ রাখো। স্যার ক্লাস কয়টায় শেষ হবে? টিচার যখন কথা বলে তখন তোমরা প্রশ্ন উত্তরের জন্য মাইক্রোফোন অন করবা, আবার অফ করে দিবা, ঠিক আছে? ভাই আপনি একটু বলুন তো। শোনা যাচ্ছে, ওরা বলতেছে মাইকটা অফ করে রাখতে স্টুডেন্টরা। আমি আবার বলছি, আমরা এখন সুকান্ত ভট্টাচার্য পড়বো। সুকান্ত ভট্টাচার্য পড়ার ক্ষেত্রে আমাদের যে জিনিসটা জানতে হবে, সব থেকে সুকান্ত ভট্টাচার্যের আদ্যগ্রন্থ জানবেন, শামসুর রহমানের আদ্যগ্রন্থ জানবেন, নজরুলের আদ্যগ্রন্থ জানবেন, রবীন্দ্রনাথ ঠাকুরের আদ্যগ্রন্থ জানবেন। এক্ষেত্রে সুকান্ত ভট্টাচার্য কেন বলতেছি আমি, সুকান্ত ভট্টাচার্য থেকে প্রায় প্রতি বছরই দেখা যাচ্ছে 1 বছর পর পর প্রশ্ন দিচ্ছে। শামসুর রহমান থেকে প্রশ্ন করছে, নজরুল থেকে করছে, রবীন্দ্রনাথ থেকে করছে। কারণ এগুলো হলো আমাদের দেশ, জাতীয়তা, সাম্য, সাম্যবাদ বা জাতীয় চেতনা, মুক্তিযুদ্ধ, বাংলা ও বাঙালি, আমাদের সাহিত্য সংস্কৃতি, এগুলো তুলে আনার চেষ্টা করেছেন তাদের কবিতাতে, লেখনীতে। যেমন আপনি সুকান্ত ভট্টাচার্য যদি কথা বলেন, তাহলে ওনার কবিতার মধ্যে বিদ্রোহের একটা ভাব পাওয়া যায়, যেমন নজরুল আমাদের বিদ্রোহী কবি। কিন্তু পরীক্ষা যদি আপনাকে বলে যে বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, এখন আপনারা নিঃসন্দেহে আপনারা সবাই নজরুল দিবেন, কিন্তু বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি মাইকেল মধুসূদন দত্ত। আমি আবার কোট করছি, যদি আপনাকে পরীক্ষা বলা হয় বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবিকে, আপনি হয়তো নজরুলের নামটাই দিয়ে দিবেন, কারণ আমাদের নজরুল কবি উনি বিদ্রোহ ঘোষণা করেছেন, এই জন্য বিদ্রোহী কবি নয়। আমি আবার কোট করছি যে আমাদের বাংলা সাহিত্যের প্রথম বিদ্রোহী কবি কিন্তু মাইকেল মধুসূদন দত্ত, কিন্তু আমাদের যদি বলে যে বাংলাদেশের বিদ্রোহী কবিকে, যা বা বাংলা সাহিত্যের বিদ্রোহী কবিকে, তাহলে আমরা বলবো কাজী নজরুল ইসলাম। এক্ষেত্রে সুকান্ত ভট্টাচার্য একজন বিদ্রোহী মানের কবি বা বিদ্রোহী ধরনের কবি, যার লেখনীর মধ্যে বিদ্রোহ ছিল, বিদ্রোহের একটা ভাব ছিল। সুকান্ত ভট্টাচার্য, যার জন্ম 26 সালে, আর একটা কোশ্চেন ছিল 48 সালে। প্রশ্ন করতেছে, জি প্রশ্ন করছেন আপনি, প্রশ্ন করছেন। আর কবিদের যে জন্মসাল, এটা কি বাংলা সালেও দিতে পারে? কারণ সব কবির তো আবার বাংলা সাল দেয়া নেই বইয়ে, আর আমরা চাইলে। সুন্দর কথা বলেছেন, আপনাকে ধন্যবাদ। যে এই ক্ষেত্রে শুধু নজরুল না, যেমন আপনি এখন শ্রাবণ মাস, আপনার পরীক্ষা হবে যে কখন বর্তমানে এখন শ্রাবণ মাস চলছে, তাহলে শ্রাবণ মাসে 22শে শ্রাবণ দিতে পারে। 22শে শ্রাবণ কোন কবির মৃত্যু তারিখ? যেমন রবীন্দ্রনাথের 22শে শ্রাবণ হলো প্রয়াণ দিবস, মনে থাকবে? আমি আবার বলছি আপনাকে, যেমন জন্ম দিয়েছি, আপনি বলতেছেন যে স্যার বাংলা দিবে কিনা, আমি এই 26 যেটা দিছি সেটা হলো যে এটা কি 1926 নাকি 1826, এটা ভুলাবেন না। যেমন কারো মৃত্যু আগে হয় না, জন্মটা আগে হয়, তাই আমি এটা মনে রাখার সুবিধার্থে আপনাদের একটা শর্টকাট টেকনিক করে দিচ্ছি, যে গেঁথে দিচ্ছি। যেমন 26 সালে সুকান্ত, আমি যদি বলি 99 76, তাহলে নজরুল। আমি যদি বলি আপনাকে 141, তাহলে আপনার রবীন্দ্রনাথ। আমি যদি বলি 376, তাহলে জসীমউদ্দিন। তাহলে আমি যদি বলি 29 2006, যে আপনি যদি বলেন তাহলে আমি শামসুর রহমান। এরকমের ক্ষেত্রে যেমন জীবনানন্দ যদি বলেন, আপনি জীবনানন্দের ক্ষেত্রে এরকম শর্টকাটে বলতে পারেন। আমি বলতে চাচ্ছি আপনাকে বাংলাও দিতে পারে, ইংরেজিও দিতে পারে, তবে হ্যাঁ বাংলা শুধুমাত্র রবীন্দ্রনাথ এবং নজরুলের দিতে পারে। আমি বুঝাতে পেরেছি আপনাকে? হ্যালো, বাইরে গেছে। এখন যেটাতে সুকান্ত ভট্টাচার্য 26 সালে জন্ম, 47 মৃত্যু। উনি বাংলা সাহিত্যের কিশোরতম কবি, অকাল তত্ত্ব কবি, বাংলা সাহিত্যের সব থেকে অল্প বয়স্ক কবি। তার জন্য ওনাকে বাংলা সাহিত্যের কিশোরতম কবি বলা হয়। উনি দেশে ছিলেন 20 বছর 8 মাস। 20 বছর 8 মাস, অনেকে বলেন 21 বছর। তার জন্য ওনাকে বাংলা সাহিত্যের কিশোরতম বাংলা সাহিত্যের কিশোরতম কবি বলা হয় সুকান্ত ভট্টাচার্যকে। 26 সালে 47 মৃত্যু, 20 বছর 8 মাস বেঁচে ছিলেন। 21 বছর মূলত আমরা যদি গ্রাউন্ড ফিগারে ধরি বা রাউন্ড ফিগারে, তাহলে আমরা 21 বছর ধরতে পারি। এই সুকান্ত ভট্টাচার্য যক্ষ্মা রোগে মরেছিলেন, তখন যক্ষ্মা মহামারী ছিল। এখনকার সময়ে যেটা আমরা মহামারী বলছি করোনা ভাইরাসকে, এই করোনা ভাইরাসের মতো সেই সময়ে যক্ষ্মাটা কি ছিল? মহামারী ছিল, যার কারণে উনি খুব অল্প বয়সে মৃত্যুবরণ করেছিলেন। তার একটা পত্রিকা ছিল, তার নাম হলো অকাল। তার পত্রিকাটার নাম হলো অকাল, অকাল সাহিত্য পত্রিকা।
আছে লাইনে আছে উপরে দেখো উপরে এদিকে দেখো এদিকে। তো এখন বলছিলাম বাংলা সাহিত্যের কিশোরতম কবি সুকান্ত ভট্টাচার্য, 26 সালে জন্ম, 47 মৃত্যু। যক্ষ্মা রোগে মরেছিলেন, 20 বছর 8 মাস বেঁচে ছিলেন। উনি সবথেকে বেশি অল্প বয়স্ক কবি, বাংলা সাহিত্যের কিশোরতম কবি। তার সম্মানিত অকাল বা আকাল সাহিত্য পত্রিকা। এখন আমরা সুকান্ত ভট্টাচার্যের একটা গল্প পড়বো, একটা গল্পের মাধ্যমে সুকান্ত ভট্টাচার্যের সব সাহিত্যকর্মগুলো শিখে নিব। সুকান্ত ভট্টাচার্যের সাহিত্যকর্মের কথা যদি আমাদের চলে আসে, তাহলে হঠাৎ করে আমরা একটা গল্প বলবো। সুকান্ত ভট্টাচার্য হঠাৎ করে যখন অসুস্থতা অনুভব করছে, তখন ধরেন তার মায়ের কাছে গেল, মাকে গিয়ে বললো যে মা আমি খুব বেশি আমার কাশি হচ্ছে, আমার তো ডাক্তার দেখানো দরকার। এখন মা বলছে যে তোমার যখন কাশি হচ্ছে, তাহলে আমার মনে হচ্ছে তোমার মনে হয় যক্ষ্মা হয়েছে, আসো আমরা মেডিকেলে যাই। মেডিকেলে যাওয়ার পর ডাক্তারের কাছে গিয়ে সে যখন বললো যে ডাক্তার সাহেব আমার খুব বেশি কাশি হচ্ছে, ডাক্তার বললো তাহলে আপনার যক্ষ্মা রোগ হয়েছে, আপনি বেশি দিন বাঁচবেন না। এখন বেশি দিন যখন বাঁচবেন না বলছেন, মা ছেলে দুজনে কান্না করছে। ছেলে মাকে প্রশ্ন করছে, মা আমি বেশি দিন বাঁচবো না, ডাক্তার সাহেব কেমনে বুঝেছেন? তখন ডাক্তার সাহেব হেসে দিয়ে বলতেছেন, আমি আপনার মৃত্যুর পূর্বাভাস পেয়ে গেছি। ডাক্তার তখন তাকে হেসে জবাব দিল, আমি মৃত্যুর পূর্বাভাস পেয়ে গেছি, তার জন্য আপনি পূর্বাভাস যখন পেয়ে গেছে, তাকে যখন ঘুমের ওষুধ দিচ্ছে, তারপরে সে ঘুমাচ্ছে না। তখন ডাক্তার তাকে রেগে দিয়ে বলতেছে, আপনি ঘুমাচ্ছেন না কেন, একটু ঘুম যান। উনি বলতেছে ঘুম নেই। এটি একটি কাব্যগ্রন্থ সুকান্ত ভট্টাচার্যের। আমি আবার বলছি, মা যখন ডাক্তার সাহেবকে জিজ্ঞেস করলেন, ডাক্তার সাহেব আপনি কেমনে বুঝলেন যে আমার ছেলে বেশি দিন বাঁচবে না, আপনি আমাকে একটু বুঝাই বলেন। তখন ডাক্তার সাহেব হেসে তার মাকে উত্তর দিল, আমি আপনার ছেলের মৃত্যুর পূর্বাভাস পেয়ে গেছি, সে বেশি দিন বাঁচবে না। এখন এই মৃত্যুর পূর্বাভাস এটা তার কাব্যগ্রন্থ। এখন সে যখন মেডিকেলে হসপিটালাইজ বা ভর্তি হলো, তখন তাকে ডাক্তার ঘুম পাড়ানোর অনেক চেষ্টা করছে, সে কোনোভাবে ঘুমাচ্ছে না। তখন সে ডাক্তার এসে আবার জিজ্ঞেস করলে, আপনি এরকম করছেন কেন? বলতে স্যার আমি তো মারা যাবো অকালে, অকালে যখন আমি মারা যাবো, আমার যখন যক্ষ্মা হয়েছে, আমি খুব শীঘ্রই যখন মারা যাবো, তাই আমার টেনশনে কি নাই, চোখ মুখে ঘুম নাই। ঘুম নাই। জি বলুন। জি বলুন, আমি আপনার প্রশ্ন নিচ্ছি, বলুন। ঘুম নেই, পূর্বাভাস, ঘুম নেই, তার দুইটাই কাব্যগ্রন্থ। এরপরে তার মা যখন তাকে সান্ত্বনা দিয়ে যখন ঘুম পাড়াতে গেল, সে কিছুক্ষণ ঘুমানোর পরে হঠাৎ করে রাতে কান্না করতেছে। কান্না করতে করতে ওকে বললো, মা আমার তো খিদে লাগছে, আমি কি খাবো? এখন মা বলছে তুমি একটু মিঠে কড়া খাও। মিঠে কড়া, আমি শব্দটা লিখছি, খেয়াল করুন, মিঠে কড়া, এটাও তার কাব্যগ্রন্থ। প্রথমটা হলো পূর্বাভাস, এরপরে হলো ঘুম নেই, এরপরে হলো যে মিঠে কড়া। এখন মিঠে কড়া যখন খেয়েছে, খাওয়ার পর সে মাকে আবদার করতেছে, মা আমি একটু অভিযানে যাব, সকালে আমি একটু অভিযানে যাব। অভিযান, অভিযান তার কাব্যগ্রন্থ। এরপরে মা বলতেছে তোমার অভিযানে যাওয়ার কোনো দরকার নাই, আগামীকাল হলো হরতাল। হরতাল সুকান্ত ভট্টাচার্যের একটি কাব্যগ্রন্থ। হরতাল এটা একটি কাব্যগ্রন্থ। এরপরে ডাক্তারের কাছে গেল, ও যখন এটি বেশি ডাক্তারদেরকে বেশি কষ্ট দিচ্ছে, ডাক্তার ওকে রেগে গিয়ে যখন বকা দিয়েছে, সে রেগে মেগে ডাক্তারকে বলতেছে, আপনার এখানে আমি থাকতে চাচ্ছি না, আপনি আমাকে ছাড়পত্র দেন। ছাড়পত্র, ছাড়পত্র ওনার একটা কাব্যগ্রন্থ। আমি আবার বলছি, সুকান্ত ভট্টাচার্যের কাব্যগ্রন্থগুলো খুব বেশি দরকার, পরীক্ষার জন্য খুব বেশি দরকারি। তো সুকান্ত ভট্টাচার্যের মাকে ডাক্তার প্রথম বলেছিল, আপনার ছেলে বেশি দিন বাঁচবে না, আমরা আপনার ছেলের মৃত্যুর পূর্বাভাস পেয়ে গেছি। পূর্বাভাস এটা কাব্যগ্রন্থ। এরপরে সে যখন তার চোখে মুখে টেনশনে কোনো ঘুম, এরপরে সে রাতে কান্না করতে করতে পেয়েছিল মিঠে কড়া। মিঠে কড়া তার কাব্যগ্রন্থ। এরপরে সে যে অভিলাষ বা তার মার কাছে আবদার করলো বা কিছু চেয়েলো, যে সেটা সে অভিযানে যাবে। মা বলল হরতাল, হরতাল যে ডাক্তারকে খুব জ্বালাচ্ছে, ডাক্তার এসে চিল্লাই রেগে বলতেছে, ডাক্তার সাহেব আপনি আমাকে কি দেন, ছাড়পত্র দেন। এরকম করে যদি কবি সাহিত্যিকের গল্প বা সাহিত্য কবিতা, কাব্যগ্রন্থ, পরীক্ষা যে কোনো একটা আসলে বলতে একটা দুটো কোম্পানির নাম্বার কনফার্ম।
আমি আবার বলছি সুকান্ত 26 সালের জন্ম, 47 মৃত্যু, 26 জন্ম, 47 মৃত্যু। উনি 20 বছর 8 মাস বেঁচে ছিলেন। উনি 21 বছর বয়সে যে মৃত্যু হওয়ার কথা ছিল মৃত্যু হয়েছে ওনার। এরপর ওনার সাহিত্য পত্রিকার নাম হলো অকাল, এবং ওনাকে বাংলাদেশের কিশোরতম কবি বলা হয়। ওনার যক্কা হয়েছিল। ওনার কাব্যগ্রন্থের মধ্যে পূর্বাভাস, ঘুমনেই, মিঠেপাড়া, অভিযান, যে হরতাল এবং ছাড়পত্র, এগুলোই মূলত তার বিখ্যাত কাব্যগ্রন্থ। এরপরে যে শামসুর রহমান পড়তে পারেন, হয়তো আমরা লাস্ট শামসুর রহমান পড়বো, এরপর আমরা আজকে শামসুর রহমান। আমি আবার বলছি, আমরা সুকান্ত পাঠক যেমন শামসুর রহমান পড়বো আজকে। শামসুর রহমান যখন আপনি পড়বেন, তাহলে আমি শামসুর রহমান আপনাদেরকে আলোচনা করে দিয়েছি। শামসুর রহমান বাংলাদেশে যত সকল কবি রয়েছেন তার মধ্যে সবথেকে বেশি যে স্বাধীনতা প্রেমী লেখক বা স্বাধীনতা চেতনার লেখক যার নাম চলে আসে তার নাম হলো শামসুর রহমান। শামসুর রহমানের জন্ম হলো 29 সালে, মৃত্যু হলো 6 সালে। এখন এই শামসুর রহমান সম্পর্কে বলবেন, যেমন বাংলাদেশের যে সকল বিখ্যাত কবিতা সেই কিন্তু তার নাম জড়িত, যেমন স্বাধীনতা তুমি, যেটা আপনাদের পাঠ্যসূচিতে ছিল। এখন স্বাধীনতা তুমি যখন পড়বেন, কবিতা পড়বেন, তখন শামসুর রহমানের কথা বলবেন। এই শামসুর রহমানের লেখনীতে বাংলাদেশের এবং বাংলা ভাষা, বাংলা সাহিত্যের, বাংলা ভাষা আন্দোলনের আপনার যে বায়ানের ভাষা আন্দোলন, যে আপনি যদি বলেন 69 গণঅভ্যুত্থান, 70 নির্বাচন, এরপরে নির্বাচন পরবর্তী ঘটনা, প্রত্যেকটা ঘটনা আপনার কাব্যগ্রন্থগুলোতে দেওয়া আছে। আর শামসুর রহমানের কাব্যগ্রন্থের বিশেষ বৈশিষ্ট্য হলো ওনার কাব্যগ্রন্থগুলোর নাম শুনলে আপনার মনে হবে এটাতে দেশপ্রেম জড়িত আছে। যেমন আমি যদি বলি মুক্তার বাংলাদেশের হৃদয়, এখানে মুক্তার হৃদয় এটা তার কাব্যগ্রন্থ। ফিরিয়ে নাও ঘাতক খাটা, এক যে অদ্ভুত আধার এক অভ্যাস, শামসুর রহমানের যে স্বাধীনতা তুমি, এগুলো সবগুলো শামসুর রহমানের কাব্যগ্রন্থ। তো আপনারা পড়ার ক্ষেত্রে আমি যে ক্যাটালগটা প্রথমে লিখে বুঝে দিয়েছিলাম, জন্ম, জন্মস্থান, মৃত্যু, মৃত্যুস্থান, প্রথম গ্রন্থ, বিখ্যাত গ্রন্থ, সাহিত্য গ্রন্থ, এগুলো আপনারা যেভাবে দিয়েছিলাম এগুলো করে নিলে আপনারা মূলত শিখতে পারবেন। এগুলো শিখলে মূলত পরীক্ষার জন্য হয়ে যাবে। তো অতটুকুই শেষ করবো। তো আমরা বললাম যে আপনারা বাকিগুলো করে নেবেন, যে যদি আপনারা কোনো প্রশ্ন থাকে আপনারা করতে পারেন। এটা প্রশ্ন ছিল, করতে পারেন, অথবা পুরো বাংলা থেকে, যদি বাংলা ব্যাকরণ থেকে বা বাংলা প্রথমপত্র থেকে কারো কোনো কিছু জানার থাকলে প্রশ্ন করতে পারবেন। এটা প্রশ্ন ছিল। হ্যাঁ বলুন বলুন, আমি আপনার প্রশ্ন নিচ্ছি, বলুন ভাইয়া। এই কবিদের কবি পরিচিতি শুধু পড়লেই হবে ডটরে পরীক্ষার জন্য, নাকি ওই প্রবন্ধ আর কবিতাগুলো ভিতরে ভিতরে পড়া লাগবে? আমি আপনাকে বলি, আমি আপনাকে যে ক্যাটালগটা দিয়েছি, যেমন আপনি বিখ্যাত কাব্যগ্রন্থের মধ্যে আপনি কয়েকটা কাব্যগ্রন্থ দিতে পারেন, যেগুলো তার সবথেকে বেশি যে হাইলাইটেবল এবং সবথেকে বেশি আলোচিত যে কাব্যগ্রন্থগুলো আছে। সব কাব্যগ্রন্থ তো পরীক্ষা, যেমন জনদাসের যদি আপনি কথা বলেন তাহলে 200 পাণ্ডুলিপি, জয়বালক, ঠিক আছে? জি জি, বুঝাতে পেরেছি আপনাকে। আপনি বলেন অগ্নিবীণা, বিষের বাসী, নিত্যকুদা, কুহেলিকা, বাঁধনহারা। আবার রবীন্দ্রনাথ আসেন শেষের কবিতা, দুই গুণ, তারপরে আপনার আসতে পারে গীতাঞ্জলি। মানে আমি বলতে চাচ্ছি বিখ্যাত সাহিত্য কর্মের যে দুটা দিকে যদি আপনি এই ক্যাটালগের মধ্যে যদি আপনি লিখতে করতে পারেন, এই ক্যাটালগটা আমি বিশ্বাস রাখি, আমি অতটুকু বলতে পারবো আপনাকে, কবি পরিচিতি পূর্ণাঙ্গ চলে আসছে এখানে। আপনি এত কম পড়লে এভাবে এলোমেলো পড়লে মনে থাকবে না। আমি আপনাকে জাস্ট গুছিয়ে একটা ফরম্যাট করে দিয়েছি, এখানের মধ্যে যে যে তথ্য আপনারা আসবে সেই তথ্যটা আপনি আলোচনা করবেন। জি জি, আর বুঝতে কোনো পারছি। প্রশ্ন আছে? নাম্বার দেওয়া যায় এখানে, নাম্বার দেওয়া যায় প্রশ্ন করার জন্য, অফিসের নাম্বার দিলে তো। হ্যালো, আপনি কারো কোনো প্রশ্ন আছে? আর বাংলা সেকেন্ড পার্টে কারক থেকে কোনো প্রশ্ন আছে? ধাতু থেকে কোনো প্রশ্ন আছে? বিরাম চিহ্ন থেকে কোনো প্রশ্ন আছে? তাহলে শেষ, তাহলে শেষ। ধন্যবাদ সবাইকে। অফ।
ভিডিওটা আপনাদের এখানে থাকবে না নাকি এখানে থাকবে? হ্যাঁ যখন ভালো স্টুডেন্ট উনি ভালো স্টুডেন্ট যখন গাধা আছে অনহমান উন তো কিছু হইতো না দুনিয়াদারি কোনো কিছু টিপু ভাই, হ্যালো টিপু ভাই, হ্যালো টিপু ভাই, হ্যালো টিপু ভাই, আর রেকর্ড ক্লাসটা কোথায় পাবো? টিপু ভাই গতকালকে কপি করতে পারিনি। কালকের ক্লাস 11টায় তোমাদের ম্যাথ ক্লাস। এই ক্লাসটা স্যার কই পাবো? মানে ইউটিউবের যে চ্যানেল লিংকটা সেটা কি আবার এটা আমি দিয়ে দিচ্ছি, চ্যাট দিয়ে দিচ্ছি। জি 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 প্লিজ। তোমরা আমি তোমাদের অ্যাড্রেস দিয়ে দিচ্ছি, দাঁড়াও নিচে। লিংক দিচ্ছি, দাঁড়াও। দেখো দিয়ে দিছি। এটা আজকে রাতে লোড দিব, তারপর কালকে, হ্যাঁ কালকে পাবা এটা। আগামী কালকে সকাল 11টায়? হ্যাঁ হ্যাঁ কালকে 11টায় ম্যাথ ক্লাস।